স্টুডেন্টস, আজ আমরা এই ভিডিওতে ইংলিশ গ্রামারের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক ভয়েস চেঞ্জ নিয়ে আলোচনা করব। আমরা প্রথমে এখানে অ্যাসার্টিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ কিভাবে করতে হয় সেটা আমরা জেনে নেব। প্রথমেই আমরা জেনে নেব ভয়েস চেঞ্জ কাকে বলে এবং ভয়েস চেঞ্জ কত প্রকার। ভয়েস চেঞ্জ বাক্যে, যখন আমরা একটা বাক্য লিখি বা বলি, তখন সেই বাক্যে আমরা জানি যে সেই সেন্টেন্সের মধ্যে ভার্ব থাকে, সাবজেক্ট থাকে, ভার্ব থাকে এবং অবজেক্ট। এইবার দেখো, এই যে ভার্ব, এই ভার্ব বাক্যে আমরা কিভাবে ব্যবহার করছি, অর্থাৎ এই ভার্বের যে প্রকাশভঙ্গি, এর উপরে নির্ভর করেই কিন্তু ভয়েস চেঞ্জ, ভয়েস বা বাচ্য, একটি সেন্টেন্সের বাচ্য নির্ধারিত হয়, ঠিক হয়। এবার দেখো যে এই যে ভার্ব যে আমরা ব্যবহার করছি, এই ভার্ব থেকেই আমরা বুঝতে পারবো যে সাবজেক্ট নিজে কাজটা করছে না সাবজেক্টের দ্বারা কাজটা সম্পন্ন হয়েছে, সেটা আমরা বুঝতে পারবো। একটা সেন্টেন্স থেকে আমরা দেখি। দেখো, এখানে আমরা যে সেন্টেন্স দেখছি, রোহিত স দ্য বয়, এই সেন্টেন্সের আমরা সাবজেক্ট জানি রোহিত, স ভার্ব এবং দ্য বয় এই সেন্টেন্সের অবজেক্ট। এই সেন্টেন্সে লক্ষ্য করো, ভার্ব আমরা পেয়েছি স। এইবার দেখো, এখানে এই সেন্টেন্সে কিন্তু এই যে রোহিত যে সাবজেক্ট, এই সাবজেক্ট এই সেন্টেন্সে অ্যাক্টিভ, অর্থাৎ এই সাবজেক্ট এই কাজটা করছে, এই সাবজেক্টকে এই সেন্টেন্সে গুরুত্ব দেওয়া হয়েছে। সাবজেক্ট দ্বারাই কিন্তু এই দেখা, এই যে দেখেছে বা দেখেছিল, এই কাজটা কিন্তু সাবজেক্ট সম্পন্ন করেছে, অর্থাৎ এই সেন্টেন্সে সাবজেক্ট অ্যাক্টিভ। সেই জন্য এই ধরনের সেন্টেন্সকে বলা হয় অ্যাক্টিভ ভয়েস, যেখানে সাবজেক্ট অ্যাক্টিভ। এরপরে আমরা আরেকটি সেন্টেন্স দেখি। দেখো, দ্য বয় ওয়াজ সিন বাই রোহিত, এই দুটো সেন্টেন্সের অর্থ কিন্তু একই। এইবার লক্ষ্য করো, এই সেন্টেন্সে অবজেক্ট যে, অর্থাৎ এই যে অ্যাক্টিভ ভয়েসের যে সেন্টেন্সটা আমরা পেয়েছিলাম, সেই সেন্টেন্সের যে অবজেক্ট, সে কিন্তু এখানে সাবজেক্টের পজিশনে এলো। আর ভার্ব দেখো, ভার্বেরও কিন্তু পরিবর্তন হলো, ওয়াজ সিন। এখানে লক্ষ্য করো, আমরা যে সাবজেক্ট, সেই সাবজেক্টকে আমরা শেষে ব্যবহার করেছি, অর্থাৎ এই বাক্যে দেখো, এই বাক্যে কিন্তু সাবজেক্টকে গুরুত্ব দেওয়া হয়নি, গুরুত্ব দেওয়া হয়েছে এই কাজটিকেই, ওয়াজ সিন, এই কাজটিকে গুরুত্ব দেওয়া হয়েছে। দেখো, এই বাক্যটিতেই যদি সাবজেক্ট না থাকতো, দ্য বয় ওয়াজ সিন, এটাও কিন্তু আমরা একটা সেন্টেন্স বা একটা প্রকাশভঙ্গি বলতে পারি, যেখানে দেখো কাজটাকে, অর্থাৎ দেখা কাজটাকে, ছেলেটাকে দেখা কাজটাকে গুরুত্ব দেওয়া হয়েছে, সাবজেক্টকে কিন্তু গুরুত্ব দেওয়া হয়নি। অর্থাৎ সাবজেক্ট আমরা এই সেন্টেন্সে কোনো কাজ থাকে, যেমন ধরো তোমার বলতে পারি যে তোমার ধরো তোমার সাইকেল চুরি হয়ে গেছে। এইবার তুমি ধরো চোরকে চেনো, তখন তুমি বলতে পারবে যে সে আমার সাইকেল চুরি করেছে, কিন্তু তুমি জানো না যে কে সাইকেল চুরি করেছে, অর্থাৎ চোরকে তুমি চেনো না।
তখন কি তুমি বলতে পারবে যে এ সাইকেল চুরি করেছে বা সে সাইকেল চুরি করেছে? তখন তোমাকে বলতে হবে যে আমার সাইকেল চুরি হয়ে গিয়েছে। লক্ষ্য করো, দেখো সেকেন্ড যে সেন্টেন্সটা বললাম, যেখানে সাবজেক্ট অর্থাৎ যে চুরি করেছে তার উল্লেখ করলাম না, সেই সেন্টেন্সে দেখো এই যে চুরি হয়ে যাওয়া এই কাজটাকেই কিন্তু গুরুত্ব দেওয়া হয়েছে। এই বাক্যটির ক্ষেত্রেও কিন্তু তাই। এখানেও দেখো এই যে দেখা কাজটা, এই দেখা কাজটাকেই গুরুত্ব দেওয়া হয়েছে। সাবজেক্ট রোহিত, একে কিন্তু গুরুত্ব দেওয়া হয়নি। তাহলে এই যে সেন্টেন্স, এই সেন্টেন্সে দেখা যাচ্ছে সাবজেক্ট রোহিত এ কিন্তু অ্যাক্টিভ নয়, এ প্যাসিভ। সেই জন্য এই ধরনের সেন্টেন্স যেগুলো, সেইগুলোকে আমরা বলি প্যাসিভ ভয়েস। যেখানে সাবজেক্ট অ্যাক্টিভ অর্থাৎ সাবজেক্ট কাজটি সম্পন্ন করবে, সেই ধরনের সেন্টেন্সগুলো অ্যাক্টিভ ভয়েস। আর যেখানে কাজটা হবে সাবজেক্টের দ্বারা, অর্থাৎ যেখানে কাজটাকে গুরুত্ব দেওয়া হবে এবং সাবজেক্ট যেখানে প্যাসিভ, সেটাকে আমরা বলবো প্যাসিভ ভয়েস। আমরা দেখলাম যে একটি সেন্টেন্স অ্যাক্টিভ ভয়েস অথবা প্যাসিভ ভয়েসে লেখা থাকতে পারে। এইবার দেখো আমাদের অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে অথবা প্যাসিভ ভয়েস থেকে অ্যাক্টিভ ভয়েসে একটি সেন্টেন্সকে ট্রান্সফর্ম করতে হবে। আমরা এখানে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে ট্রান্সফরমেশন নিয়ে আলোচনা করব এবং দেখবে যদি আমরা অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে ট্রান্সফরমেশন খুব ভালো মতো শিখতে পারি, তাহলে প্যাসিভ ভয়েস থেকে অ্যাক্টিভ ভয়েসে ট্রান্সফরমেশনও আমরা করতে পারবো। তাহলে এখানে আমরা অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে ট্রান্সফরমেশন আমরা শিখি। এই ট্রান্সফরমেশনের ক্ষেত্রে আমরা পরপর কতকগুলো স্টেপ ফলো করব এবং মনে রাখবে তোমরা যে ভয়েস চেঞ্জের ক্ষেত্রে এই স্টেপগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোনো স্টেপকে তোমরা স্কিপ করে যাবে না, কোনো স্টেপকে এড়িয়ে যাবে না। পরপর স্টেপগুলো যেমনভাবে বলা আছে এখানে ঠিক সেইভাবে ফলো করবে। করলে দেখবে ভয়েস চেঞ্জ করা খুবই সোজা। প্রথম স্টেপ আমাদের একটি অ্যাক্টিভ ভয়েসে লেখা সেন্টেন্স তাকে প্যাসিভ ভয়েসে ট্রান্সফর্ম করতে গেলে প্রথম যে কাজ আমাদের করতে হবে, আইডেন্টিফাই দ্য মেন ভার্ব অফ দ্য সেন্টেন্স, অর্থাৎ ওই সেন্টেন্সের যে মেন ভার্ব আছে তাকে চিনে নেওয়া। এইবার দেখো অ্যাক্টিভ ভয়েসে আমরা একটি সেন্টেন্স দেখি, রোহিত স দ্য বয়। আমরা আগেই দেখেছি সেন্টেন্স নিয়ে যখন আলোচনা করেছি, বিশেষ করে অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা দেখেছি যে সাবজেক্টের পরেই ভার্ব থাকে এবং আমরা ভার্ব চিনি। তাহলে এই যে অ্যাক্টিভ ভয়েসে যে সেন্টেন্স আমরা পেলাম সেখান থেকে খুব সহজেই ভার্বকে আইডেন্টিফাই করতে পারবো। এবং ভয়েস চেঞ্জের ক্ষেত্রে মনে রাখবে যে এই ভার্বকে আইডেন্টিফাই করা এটা অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ কাজ। তাহলে এই যে রোহিত স দ্য বয়, এই যে সেন্টেন্স আমরা পেলাম এখানে ভার্ব কোনটা? স। তাহলে স এই মেন ভার্বকে আমরা প্রথমে আইডেন্টিফাই করে নিলাম। তাহলে ভয়েস চেঞ্জ করতে গিয়ে প্রথম যে স্টেপ অর্থাৎ সেন্টেন্সের মেন ভার্বকে আইডেন্টিফাই করা সেটা আমরা করে নিয়েছি। এর পরের স্টেপ আইডেন্টিফাই দ্য সাবজেক্ট অ্যান্ড অবজেক্ট অফ দ্য সেন্টেন্স। যে সেন্টেন্স আমাদের দেওয়া আছে সেই সেন্টেন্স থেকে সাবজেক্ট এবং অবজেক্টকে আইডেন্টিফাই করতে হবে। আমরা কিভাবে করব দেখে নিই। দেখো অ্যাক্টিভ ভয়েসে আমরা সেন্টেন্স পাচ্ছি রোহিত স দ্য বয়। এই সেন্টেন্সে আমরা এর আগের স্টেপেই ভার্বকে আইডেন্টিফাই করেছি। এরপরে সাবজেক্ট
এবং অবজেক্টকে আইডেন্টিফাই করতে গেলে যেটা করতে হবে, এই ভার্বকে হু দিয়ে প্রথমেই একটি প্রশ্ন করতে হবে। হু দিয়ে প্রশ্ন করে যে উত্তর পাবো সেটা এই সেন্টেন্সের সাবজেক্ট। তাহলে এই সেন্টেন্সের ভার্ব স, এই সকে আমরা হু দিয়ে প্রশ্ন করি। দেখো, হু স দ্য বয়, এই যে কোশ্চেন, সেই কোশ্চেনের অ্যান্সার আমরা কিন্তু পাচ্ছি রোহিত। তাহলে রোহিত এই সেন্টেন্সের সাবজেক্ট। তাহলে সাবজেক্টকে আমরা আইডেন্টিফাই করে নিতে পারলাম। এরপর আমরা অবজেক্টকে আইডেন্টিফাই করব। অবজেক্ট আইডেন্টিফাই করতে গেলে ভার্বকে হুম বা হোয়াট দিয়ে প্রশ্ন করতে হবে। তাহলে এই সেন্টেন্সে ভার্ব স, এই স ভার্বকে আমাকে হুম বা হোয়াট দিয়ে প্রশ্ন করতে হবে। দেখো, প্রশ্ন যখনই করব, যে অ্যান্সারটা পাবো সেই অ্যান্সারটাই এই সেন্টেন্সের অবজেক্ট। অর্থাৎ প্রথমে ভার্বকে আইডেন্টিফাই করলে, করার পর ভার্বকে হু দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যাবে সেটা ওই সেন্টেন্সের সাবজেক্ট। ভার্বকে হুম বা হোয়াট দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যাবে সেটা ওই সেন্টেন্সের অবজেক্ট। তাহলে এখানে ভার্ব আছে স, আমরা প্রশ্ন করি হুম ডিড রোহিত সি। দেখো, অ্যান্সার পাচ্ছি দ্য বয়। তাহলে এই সেন্টেন্সের অবজেক্ট দ্য বয়। আমার তাহলে সেকেন্ড স্টেপ যেটা সাবজেক্ট এবং অবজেক্টকে আইডেন্টিফাই করা, সেটা আমরা করে ফেললাম। এখানে একটা জিনিস তোমরা মনে রাখবে অবশ্যই, যে এই স্টেপটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ তোমাকে সাবজেক্ট এবং অবজেক্টকে ভয়েস চেঞ্জ করতে গেলে অবশ্যই চিনতে হবে এবং সঠিকভাবে চিনতে হবে। সেই চেনার ক্ষেত্রে কিভাবে চিনবে, সেক্ষেত্রে কিন্তু ভার্বকে এই হু দিয়ে প্রশ্ন করে সাবজেক্ট চেনা বা হুম বা হোয়াট দিয়ে প্রশ্ন করে অবজেক্ট চেনা, এটা অবশ্যই কিন্তু তোমরা করবে। এই কোশ্চেন করে তবেই কিন্তু সাবজেক্ট বা অবজেক্টকে আইডেন্টিফাই করবে। কোশ্চেন না করে আন্দাজে সাবজেক্ট বা অবজেক্টকে আইডেন্টিফাই করার চেষ্টা করবে না, সেখানে ভুলের সম্ভাবনা অনেকটাই বেড়ে যায়। তাহলে আমাদের সাবজেক্ট এবং অবজেক্ট আইডেন্টিফিকেশন হয়ে গেল। ভয়েস চেঞ্জের ক্ষেত্রে তাহলে যখনই কোনো আমরা একটি সেন্টেন্স পাচ্ছি যে সেন্টেন্সকে ভয়েস চেঞ্জ করতে হবে, সেই সেন্টেন্সের প্রথম কাজ আমরা করছি ভার্ব, মেন ভার্বকে আইডেন্টিফাই করা। তারপরে সেই মেন ভার্বকে আইডেন্টিফাই করার পরে ওই সেন্টেন্সের সাবজেক্ট এবং অবজেক্টকে আমরা আইডেন্টিফাই করছি। মনে রাখবে, ভয়েস চেঞ্জের ক্ষেত্রে এই যে দুটো আইডেন্টিফিকেশন, অর্থাৎ ভার্বকে প্রথমেই চিনে নেওয়া, তারপরে সাবজেক্ট এবং অবজেক্টকে চিনে নেওয়া, এটা ভীষণ গুরুত্বপূর্ণ। কারণ ভয়েস চেঞ্জ যখনই তুমি করতে যাবে তখন সাবজেক্ট, অবজেক্ট এবং ভার্বকে প্রয়োজন। সেই কারণের জন্য এই আইডেন্টিফিকেশন কিন্তু প্রথমেই করে নেবে। তাড়াহুড়ো করে প্রথমেই ভয়েস চেঞ্জ করতে আরম্ভ করবে না, প্রথমে আইডেন্টিফাই করবে, করার পর তারপরের যে স্টেপ ইন্টারচেঞ্জ দ্য পজিশন অফ সাবজেক্ট অ্যান্ড অবজেক্ট, তারপরের স্টেপে আমরা ভয়েস চেঞ্জ করতে শুরু করব। ভয়েস চেঞ্জ যখনই করতে শুরু করব তখন আমাদের প্রথম কাজ হবে সাবজেক্ট এবং অবজেক্টের পজিশনটা পাল্টে দেওয়া, চেঞ্জ করে দেওয়া। আমরা দেখি একটা সেন্টেন্স থেকে অ্যাক্টিভ ভয়েসে আমরা যে সেন্টেন্স পাচ্ছি এখানে, রোহিত স দ্য বয়, এই সেন্টেন্সটিকে আমাদের প্যাসিভ ভয়েসে ট্রান্সফর্ম করতে হবে। প্রথম কাজ আইডেন্টিফাই, ভার্ব, মেন ভার্ব, মেন ভার্বকে আমরা প্রথমেই আইডেন্টিফাই করে নিলাম স। এরপরে
আমাদের এই যে মেন ভার্ব, এই মেন ভার্বকে আমরা আগেই দেখেছি হু দিয়ে প্রশ্ন করলাম, করে যে উত্তর পেলাম এক্ষেত্রে রোহিত, সে হচ্ছে এই সেন্টেন্সের সাবজেক্ট। তারপরে আমরা ভার্বকে আবার হুম বা হোয়াট দিয়ে প্রশ্ন করব। এই সেন্টেন্সের ক্ষেত্রে আমরা হুম দিয়ে প্রশ্ন করব। প্রশ্ন করে যে উত্তর পাচ্ছি দ্য বয়, দ্য বয় এই সেন্টেন্সের অবজেক্ট। তাহলে দেখো, এই যে আমাদের প্রথম আইডেন্টিফিকেশনের যে কাজ, মেন ভার্ব, সাবজেক্ট এবং অবজেক্ট, এই আইডেন্টিফিকেশনের কাজ আমাদের কমপ্লিট হলো। এই আইডেন্টিফিকেশন যদি আমরা না করতে পারি তাহলে সাবজেক্ট এবং অবজেক্টের পজিশন আমরা পাল্টাবো কি করে? সেই কারণের জন্য এই আইডেন্টিফিকেশনটা করে নেবে। এরপর অবজেক্ট আসবে সাবজেক্টের জায়গায়, অর্থাৎ অবজেক্ট সাবজেক্টের জায়গাতে বসবে প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে। তাহলে অবজেক্ট আমরা আইডেন্টিফাই করেছিলাম দ্য বয়, দ্য বয় কিন্তু প্যাসিভ ভয়েসে এসে সাবজেক্ট দ্য বয় হয়ে গেল। এরপর আমাদের সাবজেক্ট, সাবজেক্ট আমরা পেয়েছি রোহিত, রোহিতকে আমাদের সেন্টেন্সে ব্যবহার করতে হবে অবজেক্টের জায়গায়, অর্থাৎ রোহিত সাবজেক্টের জায়গায় ছিল, প্যাসিভ ভয়েসে এসে সে অবজেক্টের জায়গায় চলে এলো। আর দ্য বয় অবজেক্টের জায়গায় ছিল, সে প্যাসিভ ভয়েসে এসে সাবজেক্টের জায়গায় তাকে লিখতে হলো। তাহলে দেখো, এই যে সাবজেক্ট এবং অবজেক্ট, আমরা দেখছি যে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে সাবজেক্ট এবং অবজেক্ট তাদের যে জায়গা, সেই জায়গাটা পরিবর্তন করছে একে অপরের সঙ্গে। সাবজেক্ট চলে আসছে অবজেক্টের জায়গায়, অবজেক্ট চলে যাচ্ছে সাবজেক্টের জায়গায়। এটা মনে রাখবে। এরপরে আমরা দেখে নেব ভয়েস চেঞ্জ করার ক্ষেত্রে কোন স্টেপটি আমাদের ফলো করতে হবে। অ্যাড বাই অর আদার রিকোয়ার্ড প্রিপোজিশন। আমরা দেখে নেব যে বাই বা অন্য কোনো প্রিপোজিশন কোথায় যোগ করতে হবে। অ্যাক্টিভ ভয়েসে আমরা যে সেন্টেন্স নিয়ে আলোচনা করছি, রোহিত স দ্য বয়, এই সেন্টেন্সটিকে আমাদের প্যাসিভ ভয়েসে ট্রান্সফর্ম করতে হবে। প্রথম কাজ ভার্বকে আইডেন্টিফাই করা। স ভার্ব আইডেন্টিফাই করেছি, ভার্বকে কোশ্চেন করে আমরা সাবজেক্ট আইডেন্টিফাই করেছি এবং সেই সাবজেক্টের পজিশন আমরা চেঞ্জ করেছি, অর্থাৎ সাবজেক্ট প্যাসিভ ভয়েসে অবজেক্টের পজিশনে আমরা নিয়ে গিয়েছি। এরপরে অবজেক্ট আইডেন্টিফাই করেছি দ্য বয়, ভার্বকে কোশ্চেন করে এবং সেই অবজেক্টকে অর্থাৎ দ্য বয়কে প্যাসিভ ভয়েসে সাবজেক্টের পজিশনে আমরা এনেছি। এরপরে আমাদের এই যে সাবজেক্ট যাকে আমরা অবজেক্টের পজিশনে নিয়ে গিয়েছি, ঠিক তার আগে একটি বাই প্রিপোজিশন যোগ করতে হবে। এটা মনে রাখবে। সাবজেক্ট অ্যাক্টিভ ভয়েসে যে সাবজেক্ট, সেই সাবজেক্টকে যখন আমরা প্যাসিভ ভয়েসে অবজেক্টের পজিশনে নিয়ে গেছি, সেই সাবজেক্টের আগে বাই আমাদের যোগ করতে হবে। অর্থাৎ এক্ষেত্রে কি, এক্ষেত্রে আমরা সাবজেক্ট অ্যাক্টিভ ভয়েসে সাবজেক্ট আইডেন্টিফাই করেছিলাম রোহিত, প্যাসিভ ভয়েসে রোহিত অবজেক্টের পজিশনে গিয়েছে, এই রোহিতের আগে বাই যোগ করতে হবে। এক্ষেত্রে আরো একটি কথা তোমরা মনে রাখবে যে সব ক্ষেত্রে বাই প্রিপোজিশন যোগ হয় না। কিছু কিছু ক্ষেত্রে অন্য প্রিপোজিশনও যোগ হয়, যেগুলো নিয়ে আমরা পরবর্তীকালে আলোচনা করব, কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই আমরা বাই এই প্রিপোজিশন যোগ করব। ভয়েস চেঞ্জ করার ক্ষেত্রে আমরা প্রথমেই বলেছিলাম যে আমরা কতকগুলো স্টেপ ফলো করে এগোবো। এর মধ্যে আমরা 4টে স্টেপ কমপ্লিট করেছি। এইবার আমরা 5th স্টেপ নিয়ে আলোচনা করব।
ফিফথ স্টেপে আমরা পাচ্ছি ইউজ দ্য পাস্ট পার্টিসিপল ফর্ম অফ দ্য মেন ভার্ব, অর্থাৎ যে সেন্টেন্সের ভয়েস চেঞ্জ আমাদের করতে হবে সেই সেন্টেন্সের মেন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্যাসিভ ভয়েসে আমাদের ব্যবহার করতে হবে। আমরা দেখি একটি সেন্টেন্স। অ্যাক্টিভ ভয়েসে আমরা যে সেন্টেন্স নিয়ে আলোচনা করছি, রোহিত স দ্য বয়। প্রথম কাজ আমাদের এই সেন্টেন্সের যে মেন ভার্ব সেই ভার্বকে আইডেন্টিফাই করা। তারপর আমরা সেই ভার্বকে হু দিয়ে প্রশ্ন করে আমরা ওই সেন্টেন্সের সাবজেক্টকে আইডেন্টিফাই করব। এরপর সেই সাবজেক্ট চলে যাবে প্যাসিভ ভয়েসের অবজেক্টের পজিশনে। এরপর ভার্বকে আমরা হোয়াট বা হুম দিয়ে কোশ্চেন করব। এক্ষেত্রে আমরা হুম দিয়ে কোশ্চেন করলে আমরা উত্তর পাচ্ছি দ্য বয়। তাহলে রোহিত স দ্য বয়, এই সেন্টেন্সের অবজেক্ট দ্য বয়। এই অবজেক্ট চলে যাবে প্যাসিভ ভয়েসে সাবজেক্টের পজিশনে, অর্থাৎ দ্য বয় প্যাসিভ ভয়েসে সাবজেক্টের পজিশনে আমরা লিখলাম। তাহলে আমাদের ভার্ব আইডেন্টিফিকেশন হয়ে গেল, সাবজেক্ট অবজেক্ট আইডেন্টিফিকেশন হয়ে গেল, এবং সাবজেক্ট ও অবজেক্ট পরস্পরের স্থান পরিবর্তন করলো। এরপরে আমরা জানি যে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট প্যাসিভ ভয়েসে যখন অবজেক্টের পজিশনে বসছে তার ঠিক আগে আমাদের বাই যোগ করতে হবে। অন্য প্রিপোজিশনও যোগ হয়, কিন্তু এক্ষেত্রে বাই যোগ করতে হবে। এর পরের স্টেপ আমাদের ভার্বের মেন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করতে হবে প্যাসিভ ভয়েসে। দেখো এখানে অ্যাক্টিভ ভয়েসে যে সেন্টেন্স আমরা পেয়েছি রোহিত স দ্য বয়, এখানে ভার্ব স কোন টেন্সে আছে? পাস্ট টেন্সে আছে, সিম্পল পাস্ট স। এই যে স ভার্ব, এই স ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্যাসিভ ভয়েসে ব্যবহার করতে হবে। এখানে মনে রাখবে তোমরা, অ্যাক্টিভ ভয়েসে ভার্বের যে ফর্মই থাকুক না কেন, প্রেজেন্ট ফর্ম থাকতে পারে, পাস্ট ফর্ম থাকতে পারে, বা ফিউচার ফর্ম থাকতে পারে, প্যাসিভ ভয়েসে যখন আমি ওই সেন্টেন্সটিকে ট্রান্সফর্ম করব তখন সেই মেন ভার্বের সব সময়ের জন্য, প্রেজেন্ট টেন্স হোক, পাস্ট টেন্স হোক বা ফিউচার টেন্স হোক, সব সময় ওই মেন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম আমাদের ব্যবহার করতে হবে। এটা মনে রাখবে, ভয়েস চেঞ্জের ক্ষেত্রে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। হ্যাঁ, এটাকে অবশ্যই তোমাদের মনে রাখতে হবে। এই যে স ভার্বের পাস্ট পার্টিসিপল কি? সিন, আমরা জানি। তাহলে প্যাসিভ ভয়েসে সেই সিন আমরা ব্যবহার করলাম। তাহলে আমরা ফিফথ স্টেপ কমপ্লিট করলাম। এরপর আমরা ভয়েস চেঞ্জের ক্ষেত্রে যে নেক্সট স্টেপ, সেই নেক্সট স্টেপ নিয়ে আলোচনা করব। আমরা 5টা স্টেপ কমপ্লিট করেছি। এরপর তাহলে সিক্সথ স্টেপ যেটা আমরা পেলাম, ইউজ দ্য প্রপার ফর্ম অফ বি ভার্ব অ্যাকর্ডিং টু দ্য টেন্স। অর্থাৎ অ্যাক্টিভ ভয়েসে যে সেন্টেন্স আমরা পাবো সেই সেন্টেন্সের ভার্বের যে টেন্স থাকবে সেই টেন্স আমাদের প্যাসিভ ভয়েসেও কিন্তু সেই টেন্স বোঝাতে হবে। আমরা দেখলাম যে মেন ভার্ব, সেই মেন ভার্ব সব সময়ের জন্য পাস্ট পার্টিসিপল ফর্ম, অর্থাৎ পাস্ট পার্টিসিপল রূপ ভার্বের যেটা থার্ড ফর্ম, সেই থার্ড ফর্ম আমাদের লিখতে হচ্ছে প্যাসিভ ভয়েসে। তাহলে মেন ভার্ব কিন্তু টেন্স প্রকাশ করতে পারছে না, টেন্স বোঝাতে পারছে না প্যাসিভ ভয়েসে। কিন্তু একটি সেন্টেন্সে যখনই আমি সেন্টেন্স লিখব
সেই সেন্টেন্সের ভার্বের অন্যতম কাজ হচ্ছে টেন্সটাকে বোঝানো। তাহলে সেই টেন্স বোঝানোর জন্য আমাদের কি করতে হবে? বি ভার্বের ফর্ম ব্যবহার করতে হবে। বি ভার্বের ফর্ম সেই টেন্সটাকে প্যাসিভ ভয়েসে বোঝাবে। আমরা একটা সেন্টেন্স থেকে দেখি। এখানে অ্যাক্টিভ ভয়েসে যে সেন্টেন্স আমরা পাচ্ছি, দেখো, রোহিত স দ্য বয়। এই সেন্টেন্স নিয়েই আমরা আলোচনা করছি। আমাদের প্রথম কাজ, ফার্স্ট স্টেপে আমরা ভার্বকে আইডেন্টিফাই করেছি। ভার্বকে হু দিয়ে কোশ্চেন করে আমরা সাবজেক্ট পেয়েছি। ভার্বকে হোয়াট বা হুম দিয়ে কোশ্চেন করে আমরা অবজেক্ট পেয়েছি। এক্ষেত্রে হুম দিয়ে কোশ্চেন করে আমরা অবজেক্ট পেয়েছি। তাহলে আইডেন্টিফিকেশন আমরা প্রথমেই করেছি। এর পরের কাজ হচ্ছে সাবজেক্ট এবং অবজেক্টের পজিশনের পরিবর্তন। অর্থাৎ সাবজেক্ট প্যাসিভ ভয়েসে চলে যাবে অবজেক্টের জায়গায় এবং অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট প্যাসিভ ভয়েসে চলে যাবে সাবজেক্টের পজিশনে। এরপরে আমরা সেই সাবজেক্ট, অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট যে প্যাসিভ ভয়েসে অবজেক্টের পজিশনে গিয়েছে তার আগে বাই যোগ করেছি। এরপরে আমরা এই যে ভার্ব, মেন ভার্ব স, এই সেন্টেন্সে অবশ্য একটি ভার্বই রয়েছে। পরবর্তীকালে যখন অক্সিলিয়ারি ভার্ব থাকলে কিভাবে ভয়েস চেঞ্জ করতে হবে সেটা আমরা পরবর্তীকালে আলোচনা করব। তাহলে সেই মেন ভার্ব এখানে স, স ভার্বের পাস্ট পার্টিসিপল রূপ। স ভার্বের পাস্ট পার্টিসিপল রূপ আমরা প্রত্যেকেই জানি সিন। সিন আমরা ব্যবহার করেছি। দেখো, প্যাসিভ ভয়েসে যে সেন্টেন্স আমরা পেলাম, দ্য বয় সিন বাই রোহিত, লক্ষ্য করো এই সেন্টেন্সটি কিন্তু কোনো টেন্স বোঝাচ্ছে না। তাহলে এই সেন্টেন্স যাতে টেন্স বোঝাতে পারে সেই কারণে আমাদের এই ভার্বের যে টেন্স, সেই টেন্সটাকে প্রথমে বুঝতে হবে। এখানে ভার্ব কি? স। এই স ভার্বের টেন্স কি? সিম্পল পাস্ট আমরা পেলাম। এরপর আমাদের বি ভার্ব এখানে ব্যবহার করতে হবে। বি ভার্ব, যেহেতু এখানে ভার্ব, মেন ভার্ব স সিম্পল পাস্ট, তাহলে আমাদের বি ভার্বের সিম্পল পাস্ট ফর্ম ব্যবহার করতে হবে। বি ভার্বের সিম্পল পাস্ট কি? ওয়াজ এবং ওয়্যারও হতে পারে। কিন্তু আমরা দেখছি যে প্যাসিভ ভয়েসে যে সাবজেক্ট রয়েছে দ্য বয়, সে কিন্তু সিঙ্গুলার নাম্বার। যেহেতু সিঙ্গুলার নাম্বার সেহেতু ওয়্যার আমরা ব্যবহার করতে পারবো না। বি ভার্বের সিম্পল পাস্ট রূপ ওয়্যার ব্যবহার করতে পারবো না। তাহলে বি ভার্বের সিম্পল পাস্ট রূপ যেটা আমরা সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে ব্যবহার করি, ওয়াজ, সেটা এক্ষেত্রে আমাদের ব্যবহার করতে হবে। দ্য বয় ওয়াজ সিন বাই রোহিত। এইবার লক্ষ্য করো, এই যে ওয়াজ আমরা ব্যবহার করলাম বি ভার্বের পাস্ট রূপ, দেখো এই ওয়াজ কিন্তু এই প্যাসিভ ভয়েসের যে সেন্টেন্স রয়েছে সেই সেন্টেন্সের টেন্স আমাদের বুঝিয়ে দিচ্ছে। এই ওয়াজ ভার্ব থেকে কিন্তু আমরা বুঝতে পারছি যে এই সেন্টেন্সটি পাস্টে, সিম্পল পাস্ট টেন্সে লেখা আছে। দেখো, রোহিত স দা বয়, অ্যাক্টিভ ভয়েসে যে সেন্টেন্স ছিল সেই সেন্টেন্সের ক্ষেত্রে আমরা স, এই মেন ভার্ব থেকে আমরা কিন্তু টেন্স বুঝতে পারছিলাম। কিন্তু প্যাসিভ ভয়েসে যেহেতু এই মেন ভার্ব পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করতে হয়, সে সব ক্ষেত্রেই প্রেজেন্ট টেন্স হোক, পাস্ট টেন্স হোক বা ফিউচার টেন্স হোক, সেহেতু এই স ভার্ব যখনই প্যাসিভ ভয়েসে সিন হয়ে যাচ্ছে তখন সে কোনো টেন্স বোঝাতে পারছে না। এই সিন, এই ভার্বের মাধ্যমে কিন্তু আমরা এই সেন্টেন্সের টেন্স বুঝতে পারছিলাম না। তাহলে সেই টেন্স বোঝানোর জন্য আমাদের কি করতে হলো? বি ভার্ব, প্যাসিভ ভয়েসে বি ভার্বকে নিয়ে আসতে হলো এবং সেই বি ভার্ব অ্যাক্টিভ ভয়েসের যে ভার্ব স, সেই স এর যে টেন্স সিম্পল পাস্ট, সেই টেন্সটাকে প্রকাশ করলো ওয়াজ, এই ওয়াজ শব্দটির মাধ্যমে। অর্থাৎ যে টেন্স, সেই টেন্স কিন্তু বোঝাবে
বি ভার্বের ফর্ম। তাহলে প্যাসিভ ভয়েসে এটা মনে রাখবে যে সব সময়ের জন্য বি ভার্বের একটি ফর্ম আমাকে আনতে হবে, যে ফর্ম অ্যাক্টিভ ভয়েসের ভার্বের টেন্স অনুযায়ী আমাদের পরিবর্তন করে নিতে হবে। এক্ষেত্রে যেমন স পাস্ট টেন্স ছিল, আমরা কি করলাম, বি ভার্বের যে পাস্ট টেন্স বা পাস্ট ফর্ম ওয়াজ আমরা এক্ষেত্রে ব্যবহার করলাম। তাহলে দেখো আমাদের ভয়েস চেঞ্জ কমপ্লিট হয়ে গেল। দ্য বয় ওয়াজ সিন বাই রোহিত। এখানে আমরা একটা ভার্বকে নেব, নিয়ে দেখব সেই ভার্ব বিভিন্ন টেন্সের ক্ষেত্রে অ্যাক্টিভ ভয়েসে তার ফর্ম কিরকম হয় এবং প্যাসিভ ভয়েসে তার ফর্ম কেমন হয়। আমরা বিভিন্ন টেন্স আলোচনা করব, তারপরে অ্যাক্টিভ ভয়েসে তার ফর্ম দেখব এবং প্যাসিভ ভয়েসে তার ফর্ম দেখব। ধরে নাও বা আমরা এখানে ডু ভার্বকে ব্যবহার করছি। ডু ভার্বের বিভিন্ন টেন্সে এবং বিভিন্ন ভয়েসে, অর্থাৎ অ্যাক্টিভ ভয়েস এবং প্যাসিভ ভয়েসে তার ফর্ম কিভাবে পরিবর্তন হচ্ছে। দেখো, সিম্পল প্রেজেন্ট যদি থাকে তাহলে অ্যাক্টিভ ভয়েসে আমরা সাধারণত ডু বা ডাজ ব্যবহার করি। ডাজ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে এবং বাকি সব ক্ষেত্রে ডু ব্যবহার করি অ্যাক্টিভ ভয়েসে। প্যাসিভ ভয়েসে এটা পরিবর্তন হয়ে হবে ইজ, অ্যাম বা আর, তারপরে ডান। এরপরে দেখো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে ডু ভার্বের ক্ষেত্রে আমরা কি করি, ইজ, অ্যাম বা আর। ইজ সিঙ্গুলার নাম্বার, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, অ্যাম ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার এবং প্লুরাল নাম্বারের ক্ষেত্রে আমরা আর ব্যবহার করি এবং ডু এর সঙ্গে আইএনজি যুক্ত করি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে। প্যাসিভ ভয়েসে কি হবে, ইজ, অ্যাম, আর। দেখো, যেমন আমরা অ্যাক্টিভ ভয়েসে ব্যবহার করছিলাম ইজ, অ্যাম, আর, ঠিক সেরকম ব্যবহার করলাম। ডু ভার্বের দেখো পাস্ট পার্টিসিপল রূপ ব্যবহার হলো যেহেতু প্যাসিভ ভয়েস, এবং আমরা বি ভার্ব নিয়ে এলাম প্যাসিভ ভয়েসে এই যে আইএনজি, এই যে কন্টিনিউয়াস টেন্স, সেই কন্টিনিউয়াস টেন্স বোঝানোর জন্য। এরপরে দেখো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে আমরা ডু ভার্বের ক্ষেত্রে কিভাবে ব্যবহার করি, হ্যাজ অথবা হ্যাভ, তারপরে ডান। এই হ্যাজ, হ্যাভ, ডান অ্যাক্টিভ ভয়েসে, সেটা প্যাসিভ ভয়েসে কিভাবে পরিবর্তিত হয়ে যাবে, হ্যাজ, হ্যাভ, বিন ডান। দেখো অ্যাক্টিভ ভয়েসে প্রেজেন্ট পারফেক্ট যে হ্যাজ এবং হ্যাভ, সেটা প্যাসিভ ভয়েসে হ্যাজ, হ্যাভই থাকছে। কিন্তু প্যাসিভ ভয়েসের জন্য আমরা যখনই বি ভার্ব নিয়ে আসছি তখন লক্ষ্য করো এখানে যে মেন ভার্ব ছিল সেই মেন ভার্বের থার্ড ফর্ম ব্যবহার করা হয়েছিল। সেই থার্ড ফর্ম বি ভার্বের এক্ষেত্রে ব্যবহার করা হলো প্যাসিভ ভয়েসে। আর আমরা প্রত্যেকেই জানি যে প্যাসিভ ভয়েসে যে কোনো ভার্ব যে কোনো টেন্সেই থাকুক না কেন তার পাস্ট পার্টিসিপল বা থার্ড ফর্ম ব্যবহার হবে, এক্ষেত্রেও তাই হয়েছে। এরপরে দেখো সিম্পল পাস্ট যদি থাকে, সিম্পল পাস্টের ক্ষেত্রে আমরা জানি ডিড আমরা ব্যবহার করি। এই ডিড যখন আমরা প্যাসিভ ভয়েসে লিখব তখন বি ভার্বের যে রূপ সেই রূপকে আমরা ডিড, অর্থাৎ কোন টেন্সে আছে, পাস্ট টেন্সে আছে, তাহলে বি ভার্বেরও ওয়াজ বা ওয়্যার হবে। সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে ওয়াজ এবং প্লুরাল নাম্বারের ক্ষেত্রে ওয়্যার। আর ভার্বের দেখো প্যাসিভ ভয়েসে থার্ড ফর্ম বা পাস্ট পার্টিসিপল রূপ ব্যবহার হয়েছে। এরপর পাস্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে, পাস্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে আমরা জানি যে ওয়াজ বা ওয়্যার আমরা ব্যবহার করব। ওয়াজ সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে, ওয়্যার প্লুরাল নাম্বারের ক্ষেত্রে, তারপর ভার্বের সঙ্গে আইএনজি। প্যাসিভ ভয়েসে কি হবে, দেখো এই যে ওয়াজ, ওয়্যার যেমন অ্যাক্টিভ ভয়েসে ছিল সেরকমই আমাদের ব্যবহার করতে হয়েছে। এরপর এই যে বি ভার্ব, এই বি ভার্ব দেখো এই যে মেন ভার্ব অ্যাক্টিভ ভয়েসে যে মেন ভার্ব ছিল ডুইং, সেখানে আইএনজি যুক্ত ছিল, সেই আইএনজি বি এর সঙ্গে যুক্ত হয়ে যাবে বিইং। কারণ এই যে ডু ভার্ব
টু ভার্বের আমরা জানি যে প্যাসিভ ভয়েসে যে ভার্বই হোক এবং যে টেন্সই হোক তার পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করতে হয়। তাহলে ডান যখনই আমি পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করলাম তখন এই যে কন্টিনিউয়াস যে ফর্মটা সেই ফর্মটা বোঝানোর জন্য কন্টিনিউয়াস ফর্ম বোঝানোর জন্য আমাদের কি করতে হলো, বি ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করতে হলো। এরপর পাস্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে আমরা জানি যে হ্যাড তারপরে ভার্বের থার্ড ফর্ম বা পাস্ট পার্টিসিপল ফর্ম হ্যাড ডান। এই হ্যাড ডান ভার্ব যখনই আমি প্যাসিভ ভয়েসে চেঞ্জ করব তখন কি হয়ে যাবে, দেখো হ্যাড যে অক্সিলিয়ারি ভার্ব সে যেমন আছে তেমন থাকলো। তারপর দেখো ডান থার্ড ফর্ম, আমরা জানি যে ভার্বের মেন ভার্বের এখানে যে ফর্মই থাকুক না কেন প্যাসিভ ভয়েসে তার পাস্ট পার্টিসিপল ফর্মই ব্যবহার হবে। এখানেও তাই ডান ব্যবহার হয়েছে। এইবার বি ভার্ব, বি ভার্ব অ্যাক্টিভ ভয়েসের যে ভার্ব এখানে দেখো ডান কোন ফর্ম, থার্ড ফর্ম অর্থাৎ পাস্ট পার্টিসিপলে লেখা আছে, তাহলে এই বি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম এখানে ব্যবহার হবে। অর্থাৎ বি ভার্ব কি করছে, বি ভার্ব অ্যাক্টিভ ভয়েসের মেন ভার্বের যে ফর্ম সেই ফর্ম কিন্তু এখানে বি ভার্ব প্যাসিভ ভয়েসে সেই ফর্মে আমাদের লিখতে হচ্ছে। এরপরে দেখো সিম্পল ফিউচার যদি থাকে, সিম্পল ফিউচারের ক্ষেত্রে আমরা জানি উইল বা শ্যাল এবং ডু। প্যাসিভ ভয়েসে কি হবে, দেখো অক্সিলিয়ারি ভার্ব উইল বা শ্যাল সে যেমন ছিল সেরকমই প্যাসিভ ভয়েসে আমরা ব্যবহার করলাম। ডু ভার্ব আমরা জানি প্যাসিভ ভয়েসে ডু ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার হয়, আমরা ব্যবহার করেছি ডান। এরপরে দেখো বি ভার্ব, সেই বি ভার্ব একদম তার যে বেসিক ফর্ম সেই বেসিক ফর্ম ফিউচার টেন্সের ক্ষেত্রে ব্যবহার করতে হয়েছে। এরপরে দেখো ফিউচার পারফেক্ট টেন্স যদি থাকে, ফিউচার পারফেক্ট টেন্সের ভয়েস চেঞ্জ তোমরা খুব কমই পাবে, উইল বা শ্যাল এবং তারপরে হ্যাভ ডান। সেটা প্যাসিভ ভয়েসে কি হয়ে যাবে, উইল বা শ্যাল হ্যাভ বিন ডান। এই পারফেক্ট টেন্স বোঝানোর জন্য তখন বি ভার্বের সঙ্গে বি ভার্বের যে পাস্ট পার্টিসিপল ফর্ম সেই ফর্ম আমাদের ব্যবহার করতে হচ্ছে। তাহলে আমরা এখানে দেখে নিলাম যে ভার্বের যে ফর্ম সেই ফর্ম বিভিন্ন টেন্সে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে কিভাবে পরিবর্তন হচ্ছে এই ছক থেকে কিন্তু আমরা খুব ভালো মতো সেটা বুঝতে পারবো। পরবর্তীকালে আমরা আবার বিস্তারিতভাবে আলোচনা করব প্রত্যেকটা টেন্সের ক্ষেত্রে কিভাবে পরিবর্তন হচ্ছে, এখানে তোমরা একবার ছকটা দেখে নেবে। আমরা এতক্ষণ ধরে যে সেন্টেন্সের ভয়েস চেঞ্জ করলাম, ভয়েস চেঞ্জ শেখার জন্য যে সেন্টেন্সটিকে আমরা ব্যবহার করলাম সেই সেন্টেন্সের ক্ষেত্রে দেখো সাবজেক্ট এবং অবজেক্ট দুটো ক্ষেত্রেই কিন্তু আমরা নাউন ব্যবহার করেছি। এবার দেখো যদি কোনো সেন্টেন্সে সাবজেক্ট বা অবজেক্টের পরিবর্তে যদি নাউনের জায়গায় প্রোনাউন থাকে বা সাবজেক্টে প্রোনাউন থাকলো অবজেক্টে হয়তো নাউন আছে বা অবজেক্টে প্রোনাউন আছে কিন্তু সাবজেক্টে নাউন আছে, অর্থাৎ সাবজেক্ট বা অবজেক্টের যে কোনো জায়গাতে যদি প্রোনাউন থাকে তাহলে সেই প্রোনাউনকে কিন্তু আমাদের পরিবর্তন করতে হতে পারে। সেটা কিভাবে পরিবর্তন করব আমরা একবার দেখে নিই। প্রোনাউনকে আমাদের পরিবর্তন করতে হতে পারে, সব ক্ষেত্রে হয় না, সব প্রোনাউনের কিন্তু পরিবর্তন করতে হয় না, সেটা আমরা দেখে নেব কিভাবে আমরা পরিবর্তন করব। দেখো অ্যাক্টিভ ভয়েসে আমরা একটি সেন্টেন্স ধরো পেলাম আই স হিম। লক্ষ্য করো এখানে সাবজেক্ট এবং অবজেক্ট আমরা কি পাচ্ছি প্রথমে সেটা আমরা দেখে নিই একবার। প্রথমে আমাদের ভার্ব আইডেন্টিফিকেশন, তারপর ভার্বকে হু দিয়ে প্রশ্ন করে আমরা সাবজেক্ট চিনে নেব, তারপর ভার্বকে হোয়াট বা হুম দিয়ে প্রশ্ন করে আমরা অবজেক্ট চিনে নেব। এইবার লক্ষ্য করো এই সেন্টেন্সে সাবজেক্ট আই অর্থাৎ প্রোনাউন এবং অবজেক্ট হিম এও কিন্তু প্রোনাউন। তাহলে যদি প্রোনাউন থাকে তাহলে আমরা কিভাবে
পরিবর্তন করব দেখে নিই। সাবজেক্ট আমরা জানি অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট প্যাসিভ ভয়েসে অবজেক্টের পজিশনে আমাদের লিখতে হয়, অবজেক্ট হয়ে যায়। তাহলে সাবজেক্ট যদি অবজেক্ট হয়ে যায়, এক্ষেত্রে সাবজেক্ট আছে আই। আমরা জানি আই প্রোনাউন কে আমরা শুধুমাত্র সাবজেক্টের ক্ষেত্রে ব্যবহার করতে পারি, কিন্তু যখনই আই অবজেক্ট হয়ে যায় তখন সেটা মি পরিবর্তিত হয়ে ট্রান্সফর্ম হয়ে মি তে পরিবর্তিত হয়। এক্ষেত্রেও তাই, অ্যাক্টিভ ভয়েসে আই সাবজেক্ট ছিল, কিন্তু প্যাসিভ ভয়েসে যখনই সেই আই সাবজেক্ট অবজেক্ট হয়ে যাবে তখন আই আমরা ব্যবহার করতে পারবো না, তার পরিবর্তে আমাদের মি ব্যবহার করতে হবে। এরপরে দেখো অবজেক্ট। অবজেক্ট কি ছিল? হিম। এই অবজেক্ট যখন সাবজেক্ট হয়ে গেল প্যাসিভ ভয়েসে, তখন আমরা জানি যে হিম সাবজেক্ট হিসেবে হিম প্রোনাউন ব্যবহার করা যায় না, হি প্রোনাউন ব্যবহার করতে হয়। তাই এক্ষেত্রে হিম হিতে পরিবর্তিত হয়ে গেল। এই পরিবর্তনটুকু প্রোনাউনের ক্ষেত্রে মনে রাখবে, বাকি সব আমাদের একই। সেই সাবজেক্ট যে অবজেক্টে পরিবর্তিত হয়েছে তার আগে বাই বসবে। আমরা জানি যে ভার্বের যে মেন ভার্ব আছে তার পাস্ট পার্টিসিপল ফর্ম, এখানে স আছে, সিন আমাদের ব্যবহার করতে হবে। এরপর দেখতে হবে ভার্বের টেন্স কি। ভার্বের টেন্স আমরা দেখেছি সিম্পল পাস্ট। আমরা জানি যে বি ভার্বের সেই সিম্পল পাস্ট যে ফর্ম, সেই ফর্ম আমাদের প্যাসিভ ভয়েসে ব্যবহার করতে হবে। বি ভার্বের সিম্পল পাস্ট ফর্ম কি? ওয়াজ অথবা ওয়্যার। এখানে প্যাসিভ ভয়েসের সাবজেক্ট কি আছে? হি, সিঙ্গুলার নাম্বার, অতএব আমাদের ওয়াজ ব্যবহার করতে হবে। এটা আমরা আগেই দেখেছি। এখানে শুধুমাত্র আমরা দেখলাম যে যদি সাবজেক্ট বা অবজেক্টের জায়গায় বা দুই জায়গাতেই যদি প্রোনাউন থাকে, সেই প্রোনাউনগুলো কিভাবে পরিবর্তন আমাদের করতে হবে। তাহলে আমরা দেখলাম ভয়েস চেঞ্জের ক্ষেত্রে অ্যাক্টিভ ভয়েস অথবা প্যাসিভ ভয়েসে যদি সাবজেক্ট বা অবজেক্টের পজিশনে অথবা সাবজেক্ট এবং অবজেক্টের পজিশনে যদি প্রোনাউন থাকে, তাহলে সেই প্রোনাউনের পরিবর্তন আমাদের করতে হচ্ছে। আমরা দেখছি যে ভয়েস চেঞ্জে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট প্যাসিভ ভয়েসে অবজেক্ট হয়ে যাচ্ছে। তাহলে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টের পজিশনে যদি কোনো প্রোনাউন থাকে, তাহলে সে যেহেতু অবজেক্ট প্যাসিভ ভয়েসে অবজেক্টের পজিশনে আসছে বা অবজেক্টে ট্রান্সফর্মড হচ্ছে, তাহলে অবশ্যই সেই প্রোনাউন অবজেক্টের রূপ নেবে। তাহলে যদি আমরা প্রোনাউনের সাবজেক্টের রূপ, সাবজেক্টের ফর্ম এবং অবজেক্টের ফর্ম, এই দুটো ফর্ম যদি আমরা জানি, তাহলে ভয়েস চেঞ্জ করার ক্ষেত্রে প্রোনাউন পরিবর্তনের ক্ষেত্রে আমাদের কোনো রকম অসুবিধা হবে না। আমরা একবার দেখে নিই সাবজেক্টে প্রোনাউনের যে ফর্ম, সেই ফর্ম অবজেক্টে কিভাবে পরিবর্তন হচ্ছে বা কোন ফর্মে পরিবর্তন হচ্ছে। দেখো সাবজেক্টে যদি আই থাকে তাহলে সেটা অবজেক্টে মি হয়ে যায়। একই রকম ভাবে যদি অ্যাক্টিভ ভয়েসে সাবজেক্টে আই থাকে তাহলে প্যাসিভ ভয়েসে সেই সাবজেক্ট অবজেক্টের পজিশনে যাবে, অতএব মি হয়ে যাবে। বা অ্যাক্টিভ ভয়েসে যদি অবজেক্টের পজিশনে অবজেক্ট যদি মি থাকে, তাহলে প্যাসিভ ভয়েসে সে সাবজেক্ট আই হয়ে যাবে। যদি উই থাকে তাহলে সেটা আস হয়ে যাবে, বা আস থাকলে উই হয়ে যাবে। ইউ থাকলে ইউ, কোনো পরিবর্তন হবে না, সে সাবজেক্টের পজিশনে থাকুক বা অবজেক্টের পজিশনে থাকুক। হি যদি থাকে তাহলে হিম হয়ে যাবে, আবার হিম থাকলে হি হয়ে যাবে। যদি সাবজেক্টে হি থাকে তাহলে যখনই আমি ভয়েস চেঞ্জ করছি তখন সেই সাবজেক্ট অবজেক্ট হয়ে যাচ্ছে, তাহলে হি হিম হয়ে যাবে। আবার অবজেক্ট যদি থাকে ভয়েস চেঞ্জে, সেই অবজেক্ট সাবজেক্ট হয়ে যাচ্ছে, তখন সে হিম হি হয়ে যাবে। একই রকম ভাবে শি হার হয়ে যাবে বা হার শি হয়ে যাবে।
দে যদি সাবজেক্টে থাকে তাহলে অবজেক্টে দেম ব্যবহার করতে হবে। আবার দেম যদি অবজেক্টে থাকে তাহলে ভয়েস চেঞ্জের পর বা ভয়েস চেঞ্জ করার সময় সেই অবজেক্টকে যেহেতু সাবজেক্টে আমরা ট্রান্সফর্ম করছি সেহেতু দেম দে হয়ে যাবে। আর ইট থাকলে কোনো পরিবর্তন হবে না। তাহলে এইভাবে তোমরা পরপর যে স্টেপগুলো আলোচনা করা হলো সেই স্টেপগুলোকে ফলো করে ভয়েস চেঞ্জ করবে, দেখবে ভুল হবে না। বারবার স্টেপগুলো দেখে স্টেপগুলোকে একদম মুখস্থ করে নাও এবং প্র্যাকটিস করতে লাগলে দেখবে স্টেপগুলো অটোমেটিক্যালি তোমাদের চলে আসবে। ওই স্টেপগুলোকে ফলো করেই দেখবে পরবর্তীকালে ভয়েস চেঞ্জ করছো। আর এই ছকটাও একটু মনে রাখবে, তাহলে দেখবে ভয়েস চেঞ্জ অনেক সোজা লাগবে তোমাদের, খুবই সোজা। একটু যদি বোঝো, একটু যদি ধৈর্য ধরে এই ভিডিওটা দেখো বা তোমরা বই থেকে হোক বা অন্য কোথাও থেকে হোক যদি শেখো, তাহলে দেখবে খুব সহজে ভয়েস চেঞ্জ কিন্তু তোমরা করতে পারবে।